সুপ্রিয় শিক্ষার্থী, আমি মানস সিংহ, সহকারী শিক্ষক বিজ্ঞান, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ। শুরুতে আমি স্বাগত জানাচ্ছি আজকে তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাসে। গত ক্লাসে আমরা সপ্তম অধ্যায়ের পদার্থের বৈশিষ্ট্য এবং বাহ্যিক প্রভাব নিয়ে আমরা পূর্ণাঙ্গ ক্লাসটা করেছিলাম। তো আজকে আমরা এই চ্যাপ্টারের অনুশীলনী অংশটা অর্থাৎ সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করব। তোমরা ক্লাস 6-এর স্টুডেন্ট হিসেবে তোমাদের যেহেতু মাধ্যমিক পর্যায়ের সৃজনশীল বিষয়ে অভিজ্ঞতা কম, সেজন্য আমি চাচ্ছি তোমাদেরকে এই সৃজনশীলগুলো কীভাবে অ্যান্সার করতে হয় সেটা নিয়ে একটা ক্লাস করা দরকার অনুভব করে আজকে আমরা বিগত ক্লাসের উপরে একটু সৃজনশীল প্রশ্নগুলো আলোচনা করব। আশা করি সবাই ক্লাসটা করবে। তো আমরা গত ক্লাসে যেটা পড়লাম যে এই অধ্যায়ে যা যা ছিল তার মধ্যে আমি কিছু পয়েন্টগুলো আগে হাইলাইটস করছি। যে পদার্থের বৈশিষ্ট্য ছিল, শ্রেণীবিন্যাস ছিল, ওইখানে আমরা পড়ছি কঠিন তরল বায়বীয় পদার্থ সম্পর্কে। তারপরে আমরা পড়েছিলাম কঠিন পদার্থের কঠিনত্ব এবং নমনীয়তা। তারপর আমরা পড়েছিলাম ধাতু ও অধাতু নিয়ে, এদের বৈশিষ্ট্যগুলো কি, কারা কারা, সেগুলো পড়েছিলাম। তারপরে পড়েছিলাম আমরা যে কিছু পরীক্ষা, যে ধাতব পদার্থগুলো যে তাপ পরিবহন করে তার কিছু পরীক্ষা পড়েছিলাম। তারপরে পড়েছিলাম যে আমরা এক এক পদার্থের তাপ পরিবহন ক্ষমতা যে এক এক রকম, সেটাও আমরা পড়েছিলাম। তারপরে পড়েছিলাম ধাতু ও অধাতুর বিদ্যুৎ পরিবাহিতা। আমরা ওইখানে দেখেছিলাম ধাতুগুলো বিদ্যুৎ পরিবহন করে, অধাতুগুলো বিদ্যুৎ ও তাপ পরিবাহী হয় না। তারপর আমরা পড়েছিলাম গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সম্পর্কে। তারপরে আমরা পড়েছিলাম পানির স্ফুটনাঙ্ক নির্ণয়। এরপরে আঘাতে ধাতু অধাতুর পরিবর্তন, অর্থাৎ আঘাত করে আমরা ধাতু অধাতুকে কিভাবে পরিবর্তন করি, এগুলো নিয়ে আমরা পড়েছিলাম। তারপরে একটা পয়েন্ট ছিল শীতলীকরণ। এই পয়েন্টগুলো আমরা গত ক্লাসে পড়েছিলাম। তো আজকে আমরা দেখব ঠিক এই চ্যাপ্টারটার উপরে কিভাবে সৃজনশীল প্রশ্ন করা হয় এবং আমরা এর উত্তরটা কিভাবে দেব। তো শুরুতে সৃজনশীল সম্পর্কে যদি আমি কিছু বলতে যাই, দেখো এখানে অনুশীলনের মাঝে আমাদের কিছু ডান পাশ বাম পাশ মিলকরণ থাকবে, আছে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে, কিছু বহু নির্বাচনী প্রশ্ন আছে। তো যেহেতু আমাদের পরীক্ষায় আইটেমগুলোর মধ্যে হচ্ছে শুধুমাত্র বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন, তো বহু নির্বাচনী প্রশ্নটা আশা করি তোমরা পড়লেই বুঝতে পারবে, এখানে নিজেরা পড়লেও সেটা বোঝা যায়। কিন্তু সৃজনশীল ব্যাপারটা নিয়ে আমার একটু আলোচনা করা দরকার বলে আমরা সরাসরি সৃজনশীল প্রশ্নে চলে যাচ্ছি। তো দেখো তোমরা কিভাবে এই চ্যাপ্টারে সৃজনশীল প্রশ্নগুলো আসে। আমরা যদি বইয়ের প্রথম সৃজনশীলটা দেখি, সেখানে বলা আছে ফজলুল হক সাহেবের মা মাটির চুলায় মাটির পাতিলে রান্না করেন। অর্থাৎ একজন লোক ফজলুল হক, ওনার মা যিনি রান্না করে, মাটির চুলায় রান্না করে এবং মাটির পাতিলে। অপরদিকে তার স্ত্রী গ্যাসের চুলায় অ্যালুমিনিয়ামের পাতিলে রান্না করেন। অর্থাৎ একজন রান্না করে মাটির পাতিলে, মাটির চুলায়, আরেকজন রান্না করে গ্যাসের চুলায় এবং অ্যালুমিনিয়ামের পাতিলে। তো তোমরা জানো মাটির পাতিলে রান্না করা হয়তো আগে, এখন অবশ্য এই ধরনের পাতিল ব্যবহার কম। এখন ধাতুর পদার্থ অর্থাৎ অ্যালুমিনিয়ামের আমরা যে হান্ডি পাতিলগুলো দেখি, এগুলো অবশ্য অ্যালুমিনিয়ামের তৈরি, এগুলো ওনার স্ত্রী রান্না করে থাকেন। তো আমাদের সৃজনশীল প্রশ্নে একটা উদ্দীপক দেওয়া থাকে শুরুতে, সেটা হতে পারে একটু আলোচনামূলক, হতে পারে চিত্র, হতে পারে যেরকমভাবে ফুটানো যায় আর কি, জাস্ট উদ্দীপকটা বিভিন্নভাবে আসতে পারে। আর প্রশ্ন থাকে আমাদের 4টা, ক, খ, গ, ঘ। কতে থাকে 1 মার্ক, খতে থাকে 2 মার্ক, গতে থাকে 3 মার্ক, ঘতে থাকে 4 মার্ক। এটা হচ্ছে টোটাল ফরম্যাটটা। তো আমাদেরকে কিভাবে লিখতে হবে, প্রতিটা মার্কের জন্য কত মার্কের জন্য কিভাবে লিখতে হবে আমাদেরকে সেটা আগে বুঝতে হবে। শুরুতে 1 মার্কের প্রশ্ন, ক
পদার্থ কি। তো এখানে যেহেতু সংজ্ঞামূলক প্রশ্নগুলোই আসে কতে, তো আমরা বইয়ের গুরুত্বপূর্ণ সংজ্ঞাগুলো মুখস্থ করে রাখবো, যেন সুন্দর মতো আমরা যেটুক দরকার 1 লাইন 2 লাইনে সুন্দর মতো লিখতে পারি, এবং ওইটা লিখলে আমাকে 1 1 দিবে। তো এখানে বলা আছে পদার্থ কি। আমাদের যেহেতু চ্যাপ্টারটাতেই পদার্থ সম্পর্কে শুরুতে ছিল, আমরা সেটা জানি। তো আমরা এখান থেকে সরাসরি বলে দিব যে যার বহর আছে এবং জায়গা দখল করে তাদেরকে পদার্থ বলা হয়। এরপরে তুমি কয়েকটা উদাহরণ দিতে পারো, যেমন কি এই কাঠ, তারপরে ইট, তারপরে কি যে কোনো, যে আমরা আমাদের চারপাশে যত রকমের বস্তু আছে আমরা যে কোনো কিছুর নাম বলতে পারি। হ্যাঁ, তাহলে সংজ্ঞা দিয়ে অবশ্যই তোমাকে 2-3টা উদাহরণ বলতে হবে। তারপর আসতেছে 2 নম্বরের প্রশ্নটা, যেটা খতে থাকে। এখানে বেশিরভাগ সময় ব্যাখ্যামূলক প্রশ্ন চায়, এটা কেন এরকম হয়, এটা কেন এমন হয়, এটা কেন এরকম। কিন্তু মাঝে মাঝে এরকম সংজ্ঞাভিত্তিক প্রশ্ন দিতে পারে, তখন তোমাকে কি করতে হবে, যেহেতু এটাও সংজ্ঞাভিত্তিক, এটাও সংজ্ঞামূলক, তাহলে আমরা যদি কাকে বলের মতো 1 লাইনে দিয়ে দিই, এখানে আসলে 2 মার্ক বা ফুল মার্ক পাওয়াটা কঠিন হয়ে যাবে। তোমাকে সংজ্ঞাটা দেওয়ার পরে কিছু ব্যাখ্যা ছোট আকারে আলোচনা করতে হবে, যেহেতু এটা 2 মার্কের প্রশ্ন। তাহলে প্রশ্নটা যাই হোক, আলোচনাটা আমাকে মার্ক দেখে তারপরে করতে হবে। তো এখানে বলা হয়েছে অধাতু বলতে কি বোঝায়। তো আমাদের বইতে কিন্তু অধাতু ধাতু নিয়েও আলোচনা ছিল। তো আমরা ওইখান থেকে যদি একটা অধাতুর সংজ্ঞা বলে একটু কয়েকটা লাইন ব্যাখ্যা করতে পারি, তাহলে আমাদের এখানে প্রশ্নটা ঠিক হবে, উত্তরটা। তাহলে অধাতু কারা? আমাদের বইতে দেখো সরাসরি কিছু কিছু জিনিসের সংজ্ঞা দেওয়া থাকে না, এটা নিজেদেরকে বানিয়ে নিতে হয়। কিন্তু এখানে অধাতু সম্পর্কে আমাদের ব্যাখ্যা ছিল, কিছু বৈশিষ্ট্য ছিল, ওইগুলোকে যদি আমরা গুছিয়ে লিখি তাহলে এই অ্যান্সারটা হয়ে যাবে। যে অধাতু হচ্ছে তারা যারা চকচকে নয়, যারা শব্দ আঘাত করলে শব্দ করে না, যার ধীরতা নেই, যারা গ্যাসীয় বা তরল অবস্থায় থাকে বেশিরভাগ, এদেরকে বলা হয় কি অধাতু। যেমন হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, এমন আমরা অধাতুর উদাহরণগুলো দিতে পারি। তাহলে এই প্রশ্নটার উত্তর হবে এইভাবে। তো অধাতুর বৈশিষ্ট্যগুলো তুমি আবার বলতে পারো যে তারা চকচকে নয়, তাদের ধীরতা নেই, তারপরে আঘাত করলে শব্দ করে না, তারা উজ্জ্বল নয়, এরকম। অর্থাৎ অধাতুর যে বৈশিষ্ট্যগুলো আছে আমরা এগুলো পয়েন্ট করেও দিতে পারি। ঠিক যেটুক লিখলে আমার 2 মার্ক, এরকমভাবে 2 মার্কের বরাবর আমরা লিখব। তারপরে আমাদের একটু বড় প্রশ্ন আসছে 3 মার্কের, যে ফজলুল হক সাহেবের ব্যবহৃত পাত্রটির উপাদানের গুরুত্ব ব্যাখ্যা করো। এখানে বলা হয়েছে ফজলুল হক সাহেবের ব্যবহৃত পাত্রটির, এখানে ফজলুল হক সাহেবের ব্যবহৃত পাত্র বলতে আসলে কোনটাকে বুঝেছে, প্রশ্নটা হয়তো একটু প্রিন্টিং মিস্টেক আছে আমার কাছে মনে হচ্ছে। যে ফজলুল হক সাহেবের ব্যবহৃত পাত্রটির উপাদানের গুরুত্ব, এখানে কি মাটির পাত্রের কথা বললো, নাকি কি মায়ের ব্যবহৃত পাত্রের কথা বললো, নাকি স্ত্রী ব্যবহৃত পাত্রের কথা বললো, এখানে আসলে ব্যাপারটা ক্লিয়ার করা হয়নি। বললো ফজলুল হক সাহেবের ব্যবহৃত পাত্রটির উপাদানের গুরুত্ব। তো আমি যদি ধরি ফজলুল হক মায়ের ব্যবহৃত পাত্রটির উপাদানের গুরুত্ব, তাহলে সেটা হচ্ছে মাটির পাত্র। তখন তোমাকে মাটির গুরুত্ব সম্পর্কে বলতে হতে পারে। আর যদি বলা হয় ফজলুল হক সাহেবের স্ত্রীর ব্যবহৃত পাত্রটির উপাদানের গুরুত্ব, তখন আমরা বলবো ধাতুর গুরুত্বটা, যে ওনার স্ত্রী ব্যবহার করে অ্যালুমিনিয়ামের তৈরি পাতিলে রান্না করে থাকে। তাহলে অ্যালুমিনিয়াম একটি ধাতু, তাহলে ধাতুর বৈশিষ্ট্যগুলো কি, এটা গুরুত্বটা কি। ধাতু আমাদের অনেক গুরুত্ব রয়েছে, যেমন এখানে হাঁড়ি পাতিল তৈরিতে ব্যবহৃত হয়। তারপর ধাতু সহজে তাপ ও বিদ্যুৎ পরিবাহী, সেজন্য এটা সহজে রান্না করা যাবে। এখন এটা আসলে বুঝতে হবে যে প্রশ্নটা আসলে কাকে বোঝাচ্ছে। তো আমার মনে হচ্ছে এটা মাটির পাত্রের কথা বলবে, তখন তোমাদেরকে মাটির উপাদানের কথাটাই ব্যাখ্যা করতে হবে। যদি মাটির উপাদানটা ব্যাখ্যা করতে বলা হয়, তোমাদেরকে বলতে হবে যে মাটির গুরুত্বটা। আচ্ছা, আমরা যেহেতু এটা বুঝতেছি না, আমরা এটা মোটামুটি একটু বললাম, তোমরা দেখে নিও। এটার প্রশ্নে যখন আসবে তখন এটা অবশ্যই ক্লিয়ার করে আসবে, তখন আমরা বুঝতে পারবো। এই ঘ নাম্বারের যেটা প্রশ্ন আমাদের 4 মার্কের, সেটা হচ্ছে রান্নার ক্ষেত্রে ফজলুল হক সাহেবের মা ও স্ত্রীর মধ্যে কে বেশি সুবিধা পায়। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন।
এই প্রশ্নটা ক্লিয়ার বোঝা গেল যে এখন দুজনে রান্না করতেছি, কেউ মাটির পাত্রে, কেউ অ্যালুমিনিয়ামের পাত্রে। তোমাকে যদি বলা হয় কে বেশি সুবিধা পাবে, তুমি সেটা নিজেও জানবে যে কে বেশি পাচ্ছে, ওনার স্ত্রী বেশি সুবিধা পাচ্ছে, যেহেতু উনি অ্যালুমিনিয়ামের পাত্রে রান্না করতেছে। তো আমরা দেখতে পাই সচরাচর আমাদের বাড়িতে আমাদের মারা অ্যালুমিনিয়ামের পাতিলেই রান্না করে থাকে। এখন মাটির পাতিলের ব্যবহার কমে গেছে। কমে গেছে বলতে এখন নাই। কেন নাই তুমি বুঝতে পারতেছো? তাহলে নিশ্চয়ই এটা সুবিধাও কম, তাহলে অবশ্যই সুবিধা পাবে কে? স্ত্রী। এবার তোমাকে যেতে হবে কী ধরনের সুবিধা। তো আমরা শুরুতে জানি যে ধাতুগুলো তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী। দেখা যেহেতু রান্নাটা তাপের মাধ্যমে হয়ে থাকে, আমরা যে রান্নাটা করি সেটা তাপের মাধ্যম হয়ে থাকে। মনে করো তুমি চালকে এই চুলার উপরে বসাইছ, তারপরে তরকারি আমরা রান্না করব, তখন এটা আস্তে আস্তে গরম হয়ে ফুটবে, ফুটে সিদ্ধ হয়ে তারপরে রান্না হবে। তো এই কাজটার জন্য আমার কী লাগবে? তাপ লাগবে। তো দেখা যাচ্ছে মাটিটা তো আর ধাতু না, অ্যালুমিনিয়াম ধাতু এবং বহনযোগ্য, সেটা হচ্ছে হালকা। তাহলে আমাদের হয় কি, এই তাপটা অ্যালুমিনিয়ামটা তাড়াতাড়ি পরিবহন করতে পারে মাটির চেয়ে। তাহলে মাটি যত গরম হইতে বা তাপ গ্রহণ করতে যে সময়টা লাগবে, অ্যালুমিনিয়াম তার চেয়ে দ্রুত গরম হয়ে যাবে এবং আমাদের রান্নাটা তার চেয়ে তাড়াতাড়ি হয়ে যাবে। সেজন্য আমরা বলবো যে এক্ষেত্রে রান্নার ক্ষেত্রে তার মায়ের চেয়ে স্ত্রী বেশি সুবিধা পাবে। অর্থাৎ এখানে মাটির চেয়ে ধাতুর তৈরি জিনিসের গুরুত্বটা, সুবিধাটা বেশি। এভাবে আমরা ব্যাপারটা ফুটিয়ে তুলব। তবে শুরুতে তোমাকে অ্যান্সারটা করতে হবে এভাবে যে আমাদের প্রশ্নটি বলছে যে রান্নার ক্ষেত্রে ফজলুল হক সাহেবের মা ও স্ত্রীর মধ্যে কে বেশি সুবিধা পায়। শুরুতে তুমি বলে দিবা যে রান্নার ক্ষেত্রে ফজলুল হক সাহেবের মা ও স্ত্রীর মধ্যে স্ত্রী বেশি সুবিধা পায়। কেন? এরপর আমরা ব্যাখ্যাটা এভাবে দেব। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে কে পাচ্ছে, কেন পাচ্ছে। দুই দিকটাই আমাকে আলোচনা করতে হবে, মাটিরটা এবং অ্যালুমিনিয়ামের পাতিলেরটা। তো এইভাবে প্রশ্নগুলো অ্যান্সার করতে হয়। তো আমরা যদি 2 নম্বর প্রশ্নের দিকে যাই, এখানে চিত্র দিয়ে আমাদের উদ্দীপকটা দেওয়া আছে। যদিও মাঝে মাঝে চিত্রগুলো তোমাদের ইজি হয় বুঝতে, আবার মাঝে মাঝে একটু কঠিনও হতে পারে। সেজন্য তোমাদেরকে এই প্রশ্নগুলো একটু গুরুত্বের সহিত দেখতে হবে যে আসলে কিভাবে কোনটা ফুটিয়ে তোলানো হয়েছে। এখানে দেখো এক্স, ওয়াই, জেড, 3টা জিনিসকে বোঝানো হচ্ছে। তোমার যদি যে সাবটার সম্পর্কে, যে টপিক সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকে, তাহলে উদ্দীপক দেখে তুমি বুঝবে। কিছু কিছু সময় এটা আসলে বুঝতে কঠিন হয়ে যায়। দেখো আমার এখানে কি বোঝাচ্ছে। এটা মূলত ক্রিকেট ব্যাটের মতো দেখা যাচ্ছে, কিন্তু আসলে এটা হচ্ছে আইসক্রিম। এটা হচ্ছে আইসক্রিম। তাহলে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। এটা বোঝাচ্ছে তরল কোনো জিনিস আমরা ধরবো, সেটা পানি। এটা বোঝাচ্ছে পানি থেকে উপরের দিকে কিছু একটা উঠে যাচ্ছে, অর্থাৎ বাষ্প। তো আমরা 3টা জিনিস পেয়ে গেলাম, যে আইসক্রিম, এক্স, ওয়াই হচ্ছে পানি, জেড হচ্ছে জলীয় বাষ্প। তাহলে আমি আরও একটু ক্লিয়ার করে নিই। এক্সটা হচ্ছে আইসক্রিম, মানে হচ্ছে বরফ, তার মানে এটা কঠিন পদার্থ। তারপরে ওয়াইটা হচ্ছে তরল, অর্থাৎ সেটা হচ্ছে পানি, তরল পদার্থ। আর জেড যেটা জলীয় বাষ্প, সেটা হচ্ছে বায়বীয় বা গ্যাসীয় পদার্থ। তাহলে যেহেতু আমাদের সাবজেক্টটা এই পদার্থের অবস্থা নিয়ে আলোচনা, বৈশিষ্ট্য নিয়ে আলোচনা, কঠিন তরল গ্যাস নিয়ে আলোচনা, তাহলে অবশ্যই এটাই হবে। এভাবে আমরা আইডিয়াটা ক্লিয়ার করে নিতে পারি। তারপর যদি আমরা প্রশ্নের দিকে তাকাই, আমরা দেখব শুরুতে প্রশ্নটা হলো ক মার্কের, যেটা যে কতে 1 মার্কের, যেটা যে স্ফুটনাঙ্ক কি। তো এই সংজ্ঞাটা আমরাও এই চ্যাপ্টারে ছিল। তো আমি তোমাদেরকে শুরুতে বলেছিলাম যে কি নর্মালি সৃজনশীল প্রশ্নগুলো সেটিং করা হয় কতে সবসময় সংজ্ঞাটাই আছে, বেশিরভাগই সংজ্ঞা আসবে। হয়তো কিছু কিছু সময় সংজ্ঞা নয়, একটা ওয়ার্ডের একটা প্রশ্ন হয়, যে এরকম হতে পারে যে পানির স্ফুটনাঙ্ক কত, তখন তোমাকে বলতে হবে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। জাস্ট ওই ওয়ার্ডটা চাইছে কিন্তু, হ্যাঁ। তো এরকম একটা ওয়ার্ডের বা একটা লাইনের বা একটা সংজ্ঞা, এই টাইপের প্রশ্নগুলো এই কতে আসে। তাহলে আমাদেরকে এখানে বলা হয়েছে স্ফুটনাঙ্ক কি। তো আমরা কি বলবো? সংজ্ঞাটা আমাদের ওইখানে ছিল স্ফুটনাঙ্ক। আমি ওই দিন গত ক্লাসে এটা ক্লিয়ার করেছিলাম যে স্ফুটন হচ্ছে কোনো একটা তরল বস্তু
ফুটতে শুরু করার প্রক্রিয়া, এটা হচ্ছে স্ফুটন। আর স্ফুটনাঙ্ক হচ্ছে যে তাপমাত্রায় কোনো একটা তরল পদার্থ ফুটতে শুরু করে সেই তাপমাত্রাটাকে বলা হবে স্ফুটনাঙ্ক। যেমন পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে শুরু করে, এই জন্য পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। হয়ে গেল আমাদের সংজ্ঞা। তারপরে খতে আসলো 2 মার্কের যেটা প্রশ্ন, তাপ পরিবাহিতা বলতে কি বুঝো? তো তাপ পরিবাহিতা, তাহলে যে সকল বস্তু তাপ পরিবহন করে, অর্থাৎ তাদেরকে তাপ পরিবাহী বস্তু বলে। যেমন ধাতুগুলো তাপ পরিবহন করে, তারা অণুগুলো একটা থেকে একটাতে তাপ পরিবহন করে এক স্থান থেকে এক স্থানে নিয়ে যায় ধাতুগুলো। তো কোনো ধাতুর এই তাপ পরিবহন করার ধর্মটাকে বলা হবে তাপ পরিবাহিতা। তো আমরা বলে দেব, যেমন ধাতু এই লোহা, তামা, রূপা এগুলা তাপ পরিবহন করে, কারণ এগুলো ধাতু। তো এটা হচ্ছে 2 মার্কের প্রশ্ন, এর জন্য একটু বাড়িয়ে বললাম। তারপরে আমাদের আসবে যে কি গ মার্কের প্রশ্ন, যেটা হচ্ছে চিত্রে এক্স কিভাবে জেডে পরিণত হবে, অর্থাৎ এক্স কিভাবে জেডে পরিণত হবে। এক্স হচ্ছে আমার কি আইসক্রিম অর্থাৎ বরফ, জেড হচ্ছে আমার জলীয় বাষ্প। তাহলে জলীয় এই বরফটাকে আমি জলীয় বাষ্পে রূপান্তর করব, সেটা কিভাবে, সেটাই জানতে চাইল। তো আমরা কি বলবো, বরফকে তুমি কি করে জলীয় বাষ্পে রূপান্তর করবা? জাস্ট এটা তুমি নিজেও বুঝবা যে তাপ প্রদান করলে। আমরা জানি কোনো বস্তুকে তাপ প্রদান করলে তার অবস্থার পরিবর্তন হয়। যদি সেটা কঠিন বস্তু হয়, এটা তাপ প্রদান করার ফলে তরলে পরিণত হবে, অর্থাৎ এটা তার গলন। তবে সব কঠিন বস্তু একই তাপমাত্রায় গলবে না। যেটা বেশি কঠিন এটার জন্য বেশি তাপমাত্রা লাগবে। যেমন লোহাকে আমরা গলাইতে পারবো, তবে অনেক বেশি তাপ লাগবে। একটা প্লাস্টিক গলাইতে পারবো, তার চেয়ে কম তাপমাত্রা লাগবে। মোমকে গলাইতে পারবো, তার চেয়ে কম তাপমাত্রা লাগবে। আবার বরফকেও গলাইতে পারবো, তার চেয়ে কম তাপমাত্রা লাগবে। সেটা কত? 0 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ মাত্র 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ গলে পানিতে পরিণত হয়। তাহলে নিশ্চয়ই বরফটা 0 ডিগ্রির চেয়ে আরও কমে থাকে। বরফটা 0 ডিগ্রির চেয়ে কম তাপমাত্রায় থাকে। যখন আমরা তাকে তাপমাত্রা বাড়াবো, তখন সেটা গলতে শুরু করবে। এইখানে দেখো লেখা আছে যে তাপ প্রয়োগ, অর্থাৎ আমি বরফকে যদি তাপ প্রয়োগ করি সেটা পানিতে পরিণত হয়ে যাবে। তো সবগুলা বরফ যখন পানিতে পরিণত হয়ে যাবে, তখন সেটা কি করবে? পানি হয়ে গেল। এরপরে পানিটাকে আরও তাপ দাও। এবার সে পানিটা তাপ গ্রহণ করে করে যখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠে যাবে, অর্থাৎ যখন সে স্ফুটনাঙ্কে পৌঁছে যাবে, তখন সে ফুটতে শুরু করবে। তো এই যে পানিকে যখন আবার তাপ প্রয়োগ করি, সেটা হয়ে যাবে জলীয় বাষ্প। তাহলে আমাকে বলা হলো যে বরফকে কিভাবে জলীয় বাষ্পে পরিণত করা যাবে। আমি বলবো তাপ প্রয়োগ করে। আমরা এটা এভাবেও আঁকতে পারি, এই লেখাগুলো লিখে এই তীরচিহ্ন দিয়ে দেখাইতে পারি, অথবা আমি একটা পাত্রের মধ্যে নিচে চুলা এঁকে আগুন জ্বলতেছে, হিট করতেছি, এই বরফের টুকরাটা গলে পানি হচ্ছে, পানিটা গলে ফুটে উঠে যাচ্ছে, এরকম একটা পাত্রের মধ্যে এঁকে দেখাইতে পারি। যেভাবে উপস্থাপন করো, জাস্ট এটা হচ্ছে তোমার কি আমার উপস্থাপনটা কি করলে সুন্দর হবে। তাহলে আমি এভাবে একটা ফ্লোচার্ট দেখাবো কীভাবে তাপ গ্রহণ করে করে অবস্থার পরিণত হচ্ছে। তারপরে একটা পাত্রের মধ্যে বরফ দিয়ে তার মধ্যে নিচে আগুন দিয়ে উপরের দিকে বাষ্প আকারে দিয়ে দেবো। আমি বলবো যে এটা আস্তে আস্তে গরম হয়ে গলে বাষ্প হয়ে উড়ে যাচ্ছে। তাহলে আমরা বুঝে গেলাম যে বরফকে তাপ প্রয়োগের মাধ্যমে আমরা জলীয় বাষ্পে অর্থাৎ কি এই জেডে রূপান্তর করতে পারি। তাহলে কীভাবে হলো সেটা? তাপ প্রয়োগের মাধ্যমে। এবার আমাদের পরবর্তী প্রশ্ন, যেটা গতে 4 মার্কের, যে 3টি চিত্রের পদার্থই একই উপাদানে গঠিত, বিশ্লেষণ করো। অর্থাৎ কঠিন, তরল, গ্যাস বা বায়বীয় অর্থাৎ জলীয় বাষ্প, সেটা বলছে এখানে একই উপাদান। নর্মালি আমরা জানি পদার্থকে
একই পদার্থকে অবস্থার পরিবর্তন ঘটানো যায়, সেটা হচ্ছে ভৌত পরিবর্তন। তুমি যখন একটা পদার্থকে টোটালি নতুন একটা পদার্থকে রূপান্তর করবা, সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। সেটা আবার আগের জায়গায় ফিরে আসতে পারে, নাও আসতে পারে। কিন্তু ভৌত পরিবর্তনের সময় আমরা একটা পদার্থকে শুধুমাত্র তাপ প্রয়োগ করে আরও একটা অবস্থায়, আর ওইটাকে তাপ প্রয়োগ করে আরও একটা অবস্থায় পরিণত করতে পারি। এটা হচ্ছে জাস্ট অবস্থার পরিবর্তন, কিন্তু তার অভ্যন্তরীণ গঠন একই রকম। অর্থাৎ আমি বরফকে যদি তাপ দেই, সেটা পানি, পানিকে তাপ দিলে বাষ্প, তো সেটা কিন্তু তাপের পরিবর্তনের ফলে হচ্ছে। তাহলে সবগুলো কিন্তু একই উপাদান, সবগুলো পানির উপাদান। অর্থাৎ পানিকে তাপ কমাইলে বরফ হয়, আবার পানিকে তাপ দিলে বাষ্প হয়, আবার বাষ্পকে ঠান্ডা করলে পানি পাওয়া যাবে, বরফকে গরম করলে পানি পাওয়া যাবে। তাহলে আমরা বুঝবো তিনোটাই একই উপাদান। সেই ব্যাখ্যাটা এখন আমরা এভাবে কীভাবে দেবো, তো আমরা সেটা চিত্র আকারেও দেখাতে পারি। যে এই হচ্ছে আমার একটা পাত্র, আমি একটা আবদ্ধ পাত্র নিলাম যেন আমার জলীয় বাষ্পটা উড়ে না যায়। এই একটা আবদ্ধ পাত্র, তার মধ্যে এক টুকরো বরফ আছে। তাহলে এই বরফটাকে আমি এখন একটা চুলার উপরে বসাইলাম পাত্রটা সহ। একটু পরে দেখব বরফটা গরম হয়ে গলে গেল। তাহলে কি হলো, গলে যাওয়ার ফলে এটা পানি হয়ে গেল। দেখো, এটার আকৃতি ছিল এরকম। আমি যেহেতু বরফটা কঠিন পদার্থ, যে কোনো আকৃতিতে সেটাকে রূপান্তর করতে পারবো, অর্থাৎ যে কোনো আকার দিয়ে তাকে রাখতে পারবো। আমি এখানে 4 কোণা করে এইভাবে ঘনক আকার করে রাখলাম। তোমরা ফ্রিজে পানিকে যে পাত্রে নিয়ে রাখো, ওই পাত্রের আকার ধারণ করে সে কঠিন হয়ে থাকে। তো এখানেও সেম, মনে করে এরকম ঘনক আকার একটা পাত্রে রাখা হয়েছে, সেটা বরফ হয়ে গেল। এরপরে ওইটাকে যখন আমরা হিট করব, অর্থাৎ তাপ প্রদান করব, সে তরল হয়ে গেল। তখন দেখো সে পাত্রের এভাবে পুরো নিচের পাত্র যেটুকু সাইজ যেটুকু এবার আবার সেটা জায়গা দখল করে আছে। এবার তাকে আমরা আরও তাপ বাড়াবো। যখন সেটা 100 ডিগ্রিতে উঠে যাবে, তখন সেটা ফুটা শুরু হবে। মনে করো সমস্ত পানি ফুটে গেল, এখন বাষ্প হয়ে গেল। এখন কিন্তু নিচে তুমি আর পানি পাবা না। এই পানির কণাগুলো দূরে দূরে সরে গিয়ে এই পাত্রটার চারোদিকে এরকমভাবে সমানভাবে ছিটে আসছে। দেখো, ছড়াইয়ে ছিটে আসছে, অর্থাৎ অণুগুলো এখন দূরে দূরে ছড়াই গেল। তাহলে এটা হচ্ছে জলীয় বাষ্প বা গ্যাসীয় অবস্থা। এখন এটাকে তুমি ঠান্ডা করো। ঠান্ডা করলে কি হবে, আবার আমরা তরলটা পেয়ে যাব। এটাকে আরও ঠান্ডা করো, অর্থাৎ এটাকে ঠান্ডা করে যখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা জলীয় বাষ্প হয়ে যাবে, তখন এরপর যত তাপ বাড়াবা, তাপমাত্রা কিন্তু বাড়বে। অর্থাৎ 110, 130, 140 হয়ে গেল। তাপ কমা এবার 100, আবার 30, 120, 110, 100 হয়ে গেল। 100 পরে এবার আরও কমাও, 90, 80। তখন কিন্তু এবার আস্তে আস্তে সে তাপ যেহেতু কমতেছে, সে পানিতে পরিণত হচ্ছে। যখন 0 ডিগ্রি হয়ে যাবে, তখনও পানি। 0 থেকে আরও কমাও, সে আবার বরফে হয়ে গেছে। অর্থাৎ শুধুমাত্র তাপের পরিবর্তনের কারণে আমি এই 3টা অবস্থাকে পরিবর্তিত করতে পারি। তার মানে তারা হচ্ছে একই বস্তুরই 3টা অবস্থা। এটাকে আমরা এভাবেও দেখাতে পারি যে বরফকে তাপ প্রদান করলে সেটা পানি হয়, পানিকে তাপ প্রদান করলে সেটা জলীয় বাষ্প হয়। আবার জলীয় বাষ্পের তাপ হ্রাস করলে সেটা পানি হয়ে যাবে, আবার পানির তাপ আরও হ্রাস করলে সেটা বরফ হয়ে যাবে। অর্থাৎ এটা একটা কন্টিনিউয়াস দেখো অবস্থা। তার মানে এই বরফ, পানি, জলীয় বাষ্প একটা পদার্থের 3টা অবস্থা। তো নর্মালি আমরা এই পানির উদাহরণটাই বেশি পড়ি, যেহেতু পানিকে ইজিলি আমরা 3টা অবস্থায় রূপান্তর করতে পারি, তো সেজন্য এই উদাহরণটাই আসে। তো আমরা দেখলাম যে শেষের 2টা প্রশ্ন মূলত কাছাকাছি হয়ে গেল, যে এক্সকে কিভাবে আমরা জেডে পরিণত করব, অর্থাৎ বরফকে কিভাবে জলীয় বাষ্পে পরিণত করব। আর চিত্রের 3টি পদার্থ একই উপাদানে গঠিত, সেটাও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এখানে আরও একটা কথা বলা যায়, যদি আমরা বরফকে ভাঙি, বরফের ভাঙার ফলে আমরা যে উপাদানগুলো পাবো, পানির শুরুতে যদি পানির কথা বলি, পানির যে উপাদানগুলো কি, পানি গঠিত হয় হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে। এখন পানিকে ভাঙলে যে হাইড্রোজেন অক্সিজেন পাওয়া যাবে, বরফকে আমরা ভাঙলে ওইখানেও হাইড্রোজেন অক্সিজেন উপাদান পাওয়া যাবে। আর জলীয় বাষ্পকে ভাঙলেও, অ্যানালাইসিস করলেও তার উপাদানগুলো থাকবে ওই হাইড্রোজেন অক্সিজেনই। তাহলে আমরা বলতে পারি যে 3টা উপাদানই, 3টা অবস্থায় একই উপাদানের দ্বারা গঠিত, অর্থাৎ এই 3টি অবস্থায় একই উপাদানে গঠিত। তো এইভাবে আমরা প্রশ্নগুলো
অ্যান্সার করতে পারবো। তো আমরা কি শিখলাম যে সৃজনশীল প্রশ্ন আমাকে কীভাবে আসে, যে একটা বর্ণনা আকার থাকতে পারে বা চিত্র দিতে পারে, এই চিত্রটা বিভিন্নভাবে আসতে পারে। তারপরে এই বর্ণনার উপর ভিত্তি করে বা চিত্রের উপর ভিত্তি করে আমাদের প্রশ্ন করা হয়ে থাকে, যেটা কতে হচ্ছে 1 মার্ক, হতে হচ্ছে 2 মার্ক, গতে হচ্ছে 3 মার্ক, ঘতে হচ্ছে 4 মার্ক, অর্থাৎ তো টোটাল 10 মার্কের একটা প্রশ্ন হয়ে থাকে। তো আমরা প্রশ্নের অ্যান্সারগুলো এমনভাবে করব যেন আমরা টোটাল উত্তরটা চলে আসে এবং ফুল মার্ক আসে। ঠিক আছে? তো তাহলে আমরা এভাবে প্রতিটা চ্যাপ্টার পড়ে চ্যাপ্টারটাকে টপিকসগুলো মনে রেখে আমরা কি এই সৃজনশীল প্রশ্নগুলো কীভাবে সাজানো হয়েছে তার উপর ভিত্তি করে আমরা সুন্দর মতো গুছাই লিখব। তাহলে আশা করি তোমরা পারবে। তো ঠিক আছে, আজকে এটুকুই। আমরা আগামী ক্লাসে আরও একটি নতুন চ্যাপ্টার নিয়ে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে, এই কামনায় বিদায় নিচ্ছি।